ওয়েলকাম টু দা ফার্স্টেস্ট একাডেমি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং খুব ভালোভাবে পড়াশোনা করছো। আজকে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাস, আর দ্বিতীয় ক্লাসে অনেক অনেক কিছু শিখবো। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা এবং এরা আমি বেসিক শেখাবো। তারপর আমি আবার এর উপরে আমরা কি করব, কোশ্চেন নিয়ে এসে তোমাদেরকে কোশ্চেন দিয়ে আমি বোঝাবো যে কি টাইপের প্রশ্ন আসে এক্সামে। তো এর আগে যে ক্লাসটা করেছিলাম গতকালকে, খুব সুন্দরভাবে তোমরা অনেকে দেখেছো, কমেন্টও করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ক্লাসটাও কিন্তু দুর্দান্ত একদম ক্লাস হবে। যে মনে প্রশ্নগুলো তোমার থেকে গেছে বা মনে হচ্ছে যে এগুলো আমি বুঝতে পারিনি, আজকে তোমার মনের প্রশ্নগুলো সমস্ত কিন্তু একদম ঠিকঠাক হয়ে যাবে, ওদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো গতকালকে যখন আমরা ক্লাসটা করেছিলাম, একটা জিনিস যেটা লাস্ট কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা থেকে ডায়াগ্রাম, মানে বলতে পারো যে আমরা যে বাস্তব সংখ্যা পড়েছি তার একটা ডায়াগ্রাম যদি আমরা ছবি আঁকি তাহলে সেটা কিরকম হবে। শুরু করার আগে আর একটা কথা বলে দিই, সবাই একটু লাইক করে দাও এবং একটু কমেন্ট করে দাও, দেন আমরা কিন্তু শুরু করব। তো লাইক করলে, কমেন্ট করলে, চল এবার শুরু করছি। তো যে লাস্ট কোশ্চেনটা ছিল তারপরে আমরা জাস্ট বাস্তব সংখ্যাটাই কিভাবে আমরা ডায়াগ্রামের মাধ্যমে সেটাকে তুলে ধরবো। তাহলে দেখো, আমাদের যদি বাস্তব সংখ্যা আমরা বলি, এই হচ্ছে বাস্তব সংখ্যা, দেন আমরা এটা একটা বাস্তব সংখ্যার একটা পুরো একটা আমরা ছবি আঁকলাম। এই বাস্তব সংখ্যার মধ্যে আমরা এটা কি নিলাম, এটা হচ্ছে ধরে নেওয়া কি মূলদ সংখ্যা, এটা কি নিলাম মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আর বাকি যে ফাঁকা জায়গা হলো এটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এবার এই মূলদ সংখ্যার মাঝে আছে আমাদের কি আছে, ইন্টিজার, যা হচ্ছে পূর্ণ সংখ্যা। ইন্টিজারের মাঝে কিন্তু আমাদের আছে কি হোল নাম্বার, বা বলতে পারো যে কি আমাদের অখণ্ড সংখ্যা। আর এর মাঝে কিন্তু আমাদের আছে কি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই রকমটাই হবে ডায়াগ্রাম। এই ফাঁকা জায়গাটা হলো ইরেশনাল নাম্বার, আমি এইটাকে ধরে নিচ্ছি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। তার মাঝে মাঝে করে কিন্তু আমাদের এইরকম ভাবে আছে। তো এটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন, একটু ডায়াগ্রামটা একটুখানি গন্ডগোল হয়েছিল বলে আমি এটা করে দিলাম, বোঝা গেছে। এবার যেটা আজকের টপিক করব, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, সমস্ত কিছু যেন খুঁটিনাটি আস্তে আস্তে করে কিন্তু আমরা এগুলো শিখবো। দেখো, প্রথমে আসছে আমাদের জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকে না, তাদের আমরা জোড় সংখ্যা বলবো। কিরকম জোড় সংখ্যা বলবো? আমি বলছি যে কি, ধরো 2 2 হচ্ছে 4, ঠিক আছে। আমরা কি পড়ছি, আমরা পড়ছি জোড় সংখ্যা, আমরা পড়ছি জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা যখন পড়ছি, তাহলে 2 4 এগুলোকে 2 দিয়ে যখন ভাগ করব, 6 8 10 ডট ডট করে, তখন আমরা বলবো যে এগুলো হচ্ছে যে কি আমাদের জোড় সংখ্যা। আচ্ছা, শূন্য, অনেক বলে শূন্য জোড় সংখ্যা কি জোড় সংখ্যা? দেখো, আমরা যদি গণিতের যে জোড় সংখ্যার যদি আমরা ডেফিনেশন বা সংজ্ঞাতে যাই, তাহলে কিন্তু জোড় সংখ্যাকে আমরা শূন্যকে আমরা জোড় সংখ্যা বলতে পারি, কারণ এটার মান হচ্ছে শূন্য। তো শূন্য একটা জোড় সংখ্যা, কোনো সমস্যা নেই, তুমি বলতেই পারো। এবার ধরো আমি যদি বলি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, বা আমি যদি বলি যে স্বাভাবিক সংখ্যা, আমি যদি জোড় স্বাভাবিক সংখ্যা, ভালো করে বোঝো, জোড় স্বাভাবিক সংখ্যা, আমাকে বলি যে 5টা জোড় স্বাভাবিক সংখ্যা লেখো, ঠিক আছে। তখন কিন্তু আমরা শূন্য লিখবো না, শূন্য তো হবে না জোড় সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা, তাই না? তাহলে আমরা তখন 2 থেকে শুরু করবো, 2 4 6 8 এবং হচ্ছে 10, এটা হচ্ছে 5টা জোড় স্বাভাবিক সংখ্যা। কিন্তু আমাদের যদি বলা হয় প্রথম 5টা জোড় অখণ্ড সংখ্যা, তখন কিন্তু আমাকে শূন্য লিখতে হবে, 0 2 4 6 8। আশা করি বুঝতে পেরেছো। কিন্তু শূন্যটা হচ্ছে একটা জোড় সংখ্যা। ক্লিয়ার? জোড় সংখ্যা আমরা আশা করি এর কোনো আর সমস্যা হবে না। তাহলে আমরা কি বললাম, যে সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করলে কোনো রকম ভাগশেষ থাকে না, তাদের বলে জোড় সংখ্যা। এইবার আসে আমাদের কি বিজোড় সংখ্যা। চলো এটার সঙ্গে আমি জুড়ে দিই বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা যে জোড় সংখ্যা এগুলো হয়, যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে না, তাহলে যেগুলোকে আমরা 2 দিয়ে ভাগ করব, যেমন হচ্ছে যে কি 3 5 7 9, আরো ইনফিনিটি, কারণ প্রচুর আছে, অসংখ্য আছে, যেগুলোকে 2 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থেকে যায়, তাদেরকে আমরা বলবো কি, তাদেরকে আমরা বলবো যে বিজোড় সংখ্যা। এবার এইখানে কিন্তু একও হচ্ছে যে কি আমাদের বিজোড় সংখ্যা, কারণ আমরা এখানে এককে আমরা ভাগ করে ভাগশেষ কিন্তু একই থাকবে, বলতে পারো যে ভাগ সম্পূর্ণরূপে 2 দিয়ে ভাগ করা যাবে না, মানে কাটাকুটি হবে না, তাই আমরা একও কিন্তু বিজোড় সংখ্যা বলবো। তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো? 1 3 5 7 9, এরকম করে করে কিন্তু বলতে থাকবো, মানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে বোঝাচ্ছি। তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা আশা করি বুঝতে পেরে গেছো। যদি কোনো ডাউট থেকে যায় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে। এবার প্রশ্ন আছে কিরকম দেখো, যখনই আমরা ধরো বিজোড় সংখ্যা, ঠিক আছে, আর একটা হচ্ছে বিজোড় সংখ্যার গুণ করব, ভালো করে বোঝো, সব সময় এটা বিজোড় সংখ্যায় পাবো, এগুলো দিয়ে প্রশ্ন আসে। কি বললাম,
যেমন ধরে নাও যে আমি 3 এর সঙ্গে 5 গুণ করলাম, তাহলে কত পাবো? 15। আমি 5 এর সঙ্গে 9 গুণ করলাম, তাহলে হচ্ছে 7 9 63। তাহলে আমরা কি বললাম যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা গুণ করলে আমাদের সব সময় বিজোড় সংখ্যাই পাবো। কিন্তু একটা জোড় সংখ্যা আর একটা যে কোনো একটা জোড় সংখ্যা এবং একটা বিজোড় সংখ্যা যখনই আমরা গুণ করব সবসময় জোড় সংখ্যা পাবো। এটা হচ্ছে কনসেপ্ট। এটা হচ্ছে কনসেপ্ট। আমরা যখন জোড় সংখ্যা একটা তার সাথে বিজোড় সংখ্যা গুণ করব তখন কিন্তু আমরা জোড় সংখ্যা পাবো। এবং আমরা জোড় সংখ্যা এবং জোড় সংখ্যা যদি গুণ করি তাও কিন্তু আমরা জোড় সংখ্যা পাবো। যেমন ধরো 2 এর সঙ্গে আমি 3 গুণ করলাম, দেখো 6 পাচ্ছি। আমাদের 2 এর সঙ্গে 8 গুণ করলাম, দেখো 16 পাচ্ছি। তাহলে আমরা কি বুঝলাম যে জোড় সংখ্যার সাথে যদি বিজোড় সংখ্যার গুণ করি তাহলে আমরা জোড় পাবো। জোড় সংখ্যার সাথে যদি আমরা জোড় সংখ্যার গুণ করি তাতেও কিন্তু আমরা জোড় সংখ্যাই পাবো। তাহলে জোড় সংখ্যায় বিজোড় সংখ্যা দিয়ে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই এবং থাকবেও না, আমি তো সেইভাবে পড়িয়ে দিচ্ছি। এইবার আসে যে কি আমাদের মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? দুর্দান্ত একটা কনসেপ্ট। আমরা একসঙ্গে পড়বো মৌলিক সংখ্যা এবং আমরা একসঙ্গে পড়বো মৌলিক ও যৌগিক সংখ্যা। একসঙ্গে লিখে দিচ্ছি, একসঙ্গে পড়বো যৌগিক সংখ্যা, একসঙ্গে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো তাহলে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা যদি আমরা প্রথমে পড়ি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, যেসব সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক, কেবলমাত্র দুটি, সে নিজে এবং এক। যেসব সংখ্যার দুটি আলাদা ভিন্ন উৎপাদক বা দুটি আলাদা বা ভিন্ন উৎপাদক থাকে তাদের আমরা বলবো মৌলিক সংখ্যা। উৎপাদক কি? এরকম ভাবে বোঝো যে সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং সেই সংখ্যাটা এবং বাকি এক দ্বারা বিভাজ্য হবে তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। কিন্তু এই সংজ্ঞাটা কিন্তু ঠিক না, এটা কিন্তু পারফেক্ট নয়। পারফেক্ট হচ্ছে এটাই যে সংখ্যার দুটি ভিন্ন উৎপাদক থাকে, মানে যে সংখ্যাকে দুটি ভিন্ন আমি যদি ভাগ করি তাহলে আমাদের ভাগ মিলে যাবে দুটো দিয়ে, যে কোনো দুটো। যেমন ধরো আমি 2 নিলাম, আচ্ছা 2 কে কি দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে পারবো এবং 2 দিয়ে পারবো। পারবো তো, কারণ এটা হয়ে যাবে আমাদের 2 আর এটা হয়ে যাবে আমাদের 1। তাহলে দেখো আমরা বলবো যে 2 এর কটা উৎপাদক? 2 এর দুটো উৎপাদক, একটা 2 এবং একটা 1। তাহলে যেসব সংখ্যার এরকম দুটি ভিন্ন উৎপাদক পাবো তাদেরকে বলবো মৌলিক সংখ্যা। যেমন ধরো 3, 3 কে দেখো 1 আর 3 দিয়ে ভাগ করতে পারবো, 5 কে 1 আর 5 দিয়ে পারবো, 7 কে 1 আর 7 দিয়ে পারবো। যেমন ধরো 4, 4 কে আমি কি দিয়ে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবো? যেমন হচ্ছে যে 2 1 2 এবং 4। আমি বলি যদি বলি যে 9, তাহলে দেখো 1 3 9। আমি যদি বলি 16, তাহলে দেখো 1 2 4 8 এবং 16। তাহলে কিছু কিছু আমরা যেগুলো দুটো পেলাম সেগুলো তো হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু যাদের 2 এর বেশি উৎপাদক আছে বা 2 এর বেশি, দুটোর বেশি আমি সংখ্যা দ্বারা বিভাজ্য করতে পারছি, সেই সব সংখ্যাগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে যেমন 4 এর কটা আছে? 3টে। তো এরকম বলে যেতে হয় যেসব সংখ্যার 3টে বা তার বেশি উৎপাদক আছে তাদেরকে বলবো যৌগিক সংখ্যা। তাহলে আমরা কি বললাম যে 4 এর কটা আছে? 3টে। 9 এর কটা? 3টে। আমরা 16 কটা পেলাম? 5টা পেলাম। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তাহলে কি বললাম? একসঙ্গে যৌগিক সংখ্যা পড়লাম এবং মৌলিক সংখ্যা পড়লাম। এরপরে কিন্তু তোমাদের কোনো ডাউট থাকবে না। ডাউট থাকলে তো আমি আছি, আমাকে কমেন্ট করবে। তাহলে আমরা মৌলিক সংখ্যা পড়ে এলাম, এবার আমরা যৌগিক সংখ্যাও কিন্তু পড়ে ফেললাম। এইবার এখানে দেখো সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে যে কি 4। অনেকে মনে করে যে 2, না 2 না, ঠিক আছে। সব থেকে ছোট যৌগিক সংখ্যা হচ্ছে যে কি 4। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে যে কি 2 এবং সব থেকে ছোট এবং জোড় বলতে পারো বা জোড় মৌলিক সংখ্যা একটাই, সেটা হচ্ছে যে কি আমাদের 2। অনেকে এরকম পড়িয়েছে আমি দেখেছি, যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো মৌলিক সংখ্যা, এবং ভুলভাল পড়ায় অনেকে, বলে এরকম যে 15 মৌলিক সংখ্যা। না, 15 কটা উৎপাদক? 15 দেখো, 15 যদি আমরা উৎপাদক পাই 1 5 এবং হচ্ছে যে কি 3ও আছে এবং 5ও আছে, আগে পরে লিখলে অসুবিধা নেই। 4টা উৎপাদক আছে, তাহলে এটা কি হবে? এটা হবে যৌগিক সংখ্যা। বোঝা গেছে তো? যেসব সংখ্যার দুটো, কেবলমাত্র দুটো ভিন্ন মানে আলাদা উৎপাদক থাকবে তাদেরকে বলো মৌলিক সংখ্যা। বোঝা গেছে? এখানে জোড় বিজোড়ের কোনো ব্যাপার নেই, তোমার কথা ভাবতেই হবে না, এটা ভাববে। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে যে কি আমাদের 2। এবার আরেকটা প্রশ্ন আসে, যে প্রশ্নটা হচ্ছে যে কি 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 100-র মধ্যে 100টা মৌলিক সংখ্যা আছে। 1 থেকে আমাদের 50-এর মধ্যে কতটা মৌলিক সংখ্যা আছে? 1 থেকে 50-এর মধ্যে 15টা মৌলিক সংখ্যা আছে।
বোঝা গেছে তো? এবং 50 এবং 51 থেকে আমাদের 100-র মধ্যে 10টা মৌলিক সংখ্যা আছে। এগুলো কিন্তু প্রশ্ন এসে থাকে। এবং আরেকটা যদি প্রশ্ন দেয় যে কমেন্ট করবে, আমি প্রশ্নটা বলে দিচ্ছি যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এই দুটোর যোগফল কত? কি বললাম? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা এদের যোগফল কত সেটা বলবে। দেখো বৃহত্তম পাবো না, কারণ আমাদের কিন্তু এরকম করে মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11, 13 ডট ডট করে একদম ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। অতএব বৃহত্তম পাবো না। যদি যৌগিক সংখ্যার ক্ষেত্রে যাই তো যৌগিক সংখ্যা 4, 6, 8, 9, 10, 12 এরকম করে পেতেই থাকবো, কোটি কোটি লাখ লাখ পাবো, অতএব শেষ পাবো না। তাই আমরা ক্ষুদ্রতম গুলো যোগফলটা তুমি কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার যোগফলটা কত। বুঝা গেছে? এইবার আমরা পড়বো খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে কি পরস্পর মৌলিক সংখ্যা। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। যেটা কি পড়বো এবার? পরস্পর মৌলিক সংখ্যা। খুব ইম্পর্টেন্ট, পরস্পর মৌলিক সংখ্যা, যেটাকে বলছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার, এই যে আমরা মৌলিক সংখ্যা যেটা পড়লাম, তুমি ভুলে যাও যে মৌলিক সংখ্যা আমি কিছু পড়েছি। পরস্পর মৌলিক সংখ্যার ক্ষেত্রে এইভাবে করতে হবে। পরস্পর মৌলিক সংখ্যা বলছে মানে দুটো এখানে সংখ্যা থাকবে। দেখো আমি বলছি যে কি 4 আর 9 নিলাম, কথার কথায় আমি নিলাম 15 আর 16। দেখো বুঝাচ্ছি, দেখো আরটা নিলাম যে কি আমি 2 এবং হচ্ছে যে কি আমাদের 3, আরটা নিলাম আমি 9 এবং 21। দেখো এইখানে দেখো এই যে 4 আর 9, আচ্ছা এই দুটো সংখ্যাকে কি এমন কোন সংখ্যা আছে কি দুটোকে ভাগ করতে পারবে বা বিভাজ্য করতে পারবে? 4 এবং 9 কে একমাত্র একটা সংখ্যা দ্বারা বিভাজ্য করতে পারবে একই সঙ্গে। 1, 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ যাই কিন্তু এটাকে যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাচ্ছে তো এটাকে যাচ্ছে না। তাহলে এটা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। যখনই দুটো সংখ্যাকে সে মৌলিক হোক যৌগিক হোক আমরা দেখতে যাব না, যখন দুটো বা জোড়া, যখন জোড়া দুটো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা যদি দুটোকে ভাগ করা যায় তখন তাকে আমরা বলবো এটা মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা না। আর যদি যাই না তখন বলবো যে এরা পরস্পর মৌলিক সংখ্যা। যেমন দেখো 15, 16 এটাকে কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্যই না, কারণ এটাকে 3 দিয়ে পারবো এটাকে পারবো না, এটাকে 4 দিয়ে পারবো এটাকে পারবো না, তাই এটাও পরস্পর মৌলিক সংখ্যা। কিন্তু এখানে দেখো 9 আর 21, দেখো 9 দিয়ে আমি এটাকে 3 দিয়ে বিভাজ্য করতে পারবো, আবার এটাকেও 3 দিয়ে বিভাজ্য করতে পারবো। তাহলে একই সংখ্যা দ্বারা একই সংখ্যা দিয়ে মানে এক ছাড়া অন্য একটা যে কোনো সংখ্যা যেটা হচ্ছে 3 দ্বারা আমি এটাকেও বিভাজ্য করতে পারছি এটাকেও বিভাজ্য করতে পারছি, তাই এটা পরস্পর মৌলিক সংখ্যা না। তাই এটা পরস্পর মৌলিক সংখ্যা না। তাহলে এটাও পরস্পর মৌলিক সংখ্যা হবে, কারণ 2 এবং আমাদের 3, এটা তো আমাদের যাচ্ছে না এক ছাড়া। আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো যে পরস্পর মৌলিক সংখ্যা কি জিনিস। এখানে মৌলিক সংখ্যার সাথে কোনো সম্পর্ক নাই, ভুলে যাও মৌলিক সংখ্যা আমি পড়েছি। এবার একটা কথা হচ্ছে যখন প্রশ্ন করবো তখন কিন্তু তুমি আরো বেটার এবং খুব ভালোভাবে বুঝতে পারবে। তবে এইখানে অনেকের ডাউট থাকে, অনেকের সমস্যা থাকে, অনেকে বুঝতে পারে না, যে ডাউট থাকে কমেন্ট করবে। এরপরে কিন্তু আরেকটা খুব সুন্দর টপিক আছে যেটা প্রশ্ন আমাদের আসে না সচরাচর, কিন্তু এখন যেরকম দিন আসছে সেরকম কিন্তু আসতেও পারে, যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার। আচ্ছা মৌলিক সংখ্যা কোনগুলো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 আর লিখছি না ডট ডট করে, আরো আছে। এবার এইখানে দেখো যমজ বা টুইন প্রাইম নাম্বার বলছি যে কি এইখানে দেখো কিছু কিছু মৌলিক সংখ্যা জোড় আছে, জোড় 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 মানে কি দুটো থাকবে। কিছু কিছু মৌলিক সংখ্যা আছে যাদের মধ্যে পার্থক্য 2, যেমন ধরো এটার পার্থক্য কত 1 কিন্তু এটার পার্থক্য দেখো 2, এটার পার্থক্য 2, এটার পার্থক্য 4, এটার পার্থক্য 2, এটার পার্থক্য 4, এটার পার্থক্য 2। তো ধরো আমরা দেখো 3 এবং 5 এদের পার্থক্য 2 পেয়েছি, 5 এবং 7 এদের পার্থক্য 2 পেয়েছি, আরো অনেক পাবো, আমি আর লিখলাম না। তাহলে যে দুটো মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু মৌলিক সংখ্যায় লাগবে, যে দুটো মৌলিক সংখ্যার পার্থক্য 2 তাদেরকে আমরা বলবো যমজ মৌলিক সংখ্যা বা টুইন প্রাইম নাম্বার। কি বললাম? যে দুটোর মৌলিক সংখ্যার পার্থক্য 2, যখনই দুটো মৌলিক সংখ্যার পার্থক্য 2 হয়ে যাবে তখনই আমি তাদেরকে কি বলে দেবো যে কি হ্যাঁ এরা হচ্ছে আমাদের টুইন প্রাইম নাম্বার বা যমজ মৌলিক সংখ্যা। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো জোড় সংখ্যা পড়লাম, বিজোড় সংখ্যা পড়লাম, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা। তাহলে আমরা এই টপিকগুলো তো পড়লাম, ভালো করে বেসিক শিখলাম, কিন্তু এর উপরে প্রশ্ন কি আসে তো চলো এবার আমরা প্রশ্ন বুঝাচ্ছি তোমাদের। প্রশ্নগুলো করলে কিন্তু তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো কি বলছে, খুব সুন্দর একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি বলছে খুব সুন্দর, বলছে যে নিচের কোনটি যমজ
মৌলিক সংখ্যার একটি জোড় নয়, নয় বলেছে, এগুলো কিন্তু দেখতে হবে। তাহলে যমজ মৌলিক সংখ্যা হওয়ার জন্য ওদের মধ্যে পার্থক্য কত হবে? পার্থক্য হতে হবে 2, কিন্তু আবার ওই দুটো সংখ্যায় হতে হবে আমাদের মৌলিক সংখ্যা। এবার দেখো এ অপশন আছে, এ অপশন আছে, বলছে যে কি 11 এবং 13, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, আর এদের হচ্ছে যে কি আমাদের পার্থক্য 2, তাহলে এরা যমজ মৌলিক সংখ্যা হয়ে গেল। এটা হবে না। আমাদের 9 কোনটা? বি অপশন কি বলছে দেখো, বলছে 71 এবং 73, এদেরও পার্থক্য 2, আর এরা দুটোই এরা হচ্ছে দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এটাও হবে না, কারণ এটা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা, এটাও যমজ মৌলিক সংখ্যা। অপশন সি 41 আর 43, দেখো এরা হচ্ছে যে কি আমাদের, দেখো এটা হচ্ছে যে কি আমাদের মৌলিক সংখ্যা, আর এটাও হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এরা হচ্ছে যে কি আমাদের, আর এদের পার্থক্যটা দেখো আমাদের 2, তাহলে এরা হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। কিন্তু ডি অপশন দেখো, ডি অপশন দেখো, ডি অপশন দেখো, ডি অপশন কি বলছে, বলছে যে কি 19 এবং 21, 19 এবং 21, এই দুটোর পার্থক্য দেখো, এই দুটোর পার্থক্য হচ্ছে যে 2, এই দুটোর পার্থক্য কত? 2, ঠিকই আছে, কিন্তু এটা মৌলিক সংখ্যা, কিন্তু এটা তো মৌলিক সংখ্যা না বাবু। আমাদের কি হতে হবে? দুটোকেই মৌলিক সংখ্যা হতে হবে, দুটোকেই মৌলিক সংখ্যা হতে হবে, না হলে কিন্তু ওরা পরস্পর আমাদের যমজ মৌলিক সংখ্যা হবে না। এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা, 21টা হচ্ছে যৌগিক সংখ্যা। কেন যৌগিক সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারবে এখন। তাই এটাই হবে আমাদের পরস্পর আমাদের যমজ মৌলিক সংখ্যা না, এটা হচ্ছে আমাদের যমজ মৌলিক সংখ্যা না, যেটা হচ্ছে আমাদের ডি অপশন, আমাদের ডি হচ্ছে যে আমাদের সঠিক অ্যান্সার, ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো? চলো নম্বরের প্রবলেমটা দেখো কি বলছে, বলছে যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল হচ্ছে 117, তাহলে বলছে যে কি তাদের লসাগু কত। এটা মাথায় রাখো, যখনই দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে, দুটি পরস্পর মৌলিক সংখ্যা হবে, তাদের যেটা গুণফল সেটাই হবে লসাগু। কি বললাম? তাদের যেটা গুণফল লসাগু হবে সেটাই, মানে 117ই হবে লসাগু, আর দুটো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় হবে 1। বোঝা গেছে? মুখোমুখি হয়ে গেল। বোঝা গেছে? চলো এবার নেক্সট প্রবলেম দেখো, যেটা হচ্ছে যে কি আমাদের, যেটা হচ্ছে যে কি আমাদের 3 দাগের প্রশ্ন। বলছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে যে কি 2, এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। এদের কি বের করতে বলছে? গসাগু। তাহলে এদের গসাগু মানে কি, এই দুটোকে ভাগ যাবে, তার মানে 2 দিয়ে যাচ্ছে, 2 কে 2, 2 2 4, তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে যে কি 2, যেটা হচ্ছে অপশন, অপশন হচ্ছে আমাদের বি হচ্ছে একদম পারফেক্ট এবং সঠিক অ্যান্সার, পারফেক্ট এবং সঠিক অ্যান্সার। তাহলে এটা আমাদের গেল 3 নম্বর প্রশ্ন। এরপরে 4 দাগের প্রশ্নটা দেখো, খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্নটা অনেকে ভুল করবে, একটু কমেন্ট করো তো দেখি কে কে সঠিক করছে অ্যান্সার। চলো একটু কমেন্ট করো, আমি দেখছি। বলছে যদি পি একটি মৌলিক সংখ্যা হয় এবং পি গ্রেটার 3 হয়, তবে পি স্কোয়ার মাইনাস 1 সংখ্যাটি সর্বদা নিচের কোন সংখ্যাটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে? মানে ধরো, দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক। এখানে দেখো পি স্কোয়ার মাইনাস 1 আছে, আর যেখানে পিটা বলছে যে গ্রেটার 3, পিটা হচ্ছে গ্রেটার 3, তাহলে দেখো পিটা গ্রেটার 3 বলছে, আবার পি স্কোয়ার মাইনাস 1, তাহলে এই নিচের গুলো কোনটা দ্বারা এটা বিভাজ্য হবে? তাহলে দেখো পিটা গ্রেটার 3, আবার পিটা হচ্ছে প্রাইম নাম্বার বলে দিয়েছে যে মৌলিক সংখ্যা, তাহলে আমি ধরে নিয়েছি যে পি ধরলাম 5, ধরলাম 5, ধরতেই পারি, হতেই পারে। তাহলে দেখো 5 যদি হয়, তাহলে এটা হয়ে যাবে 5 এর স্কোয়ার মাইনাস 1, মানে হচ্ছে 25 মাইনাস 1 সমান সমান হচ্ছে 24। হলো, আমি আর একটা ধরি যে পি সমান ধরি 7, তাহলে দেখো 7 এর স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে 49 মাইনাস 1 সমান হচ্ছে 48। তাহলে এইরকমই আসবে। এইবার দেখো অনেকে এটা ভুল করবে, যে এটা 6 অ্যান্সার হবে, বলবে এ অ্যান্সার, অনেকে বলবে এটা, অনেকে অ্যান্সার বলবে বি অ্যান্সার বলবে, অনেকে সি বলবে, অনেকে ডি বলবে, কিন্তু এটার এক্সাক্ট যে অ্যান্সার সেটা হবে সি, সেটার অ্যান্সার হবে সি, 24 দ্বারা বিভাজ্য। দেখো 3 এর থেকে বড় কত? 5, তাহলে এর থেকে তো আর মানে ঠিক কাছাকাছি বড় নেই, সব থেকে কাছাকাছি বড় হচ্ছে যে কি 5, তাহলে 5 দিয়ে যখন করলাম তখন 24 এলো, তাহলে এটা 24 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো যেটা 24 দ্বারা বিভাজ্য হচ্ছে সেটা কিন্তু 12 দ্বারা হবেই, সেটা আবার কিন্তু 6 দ্বারা হবেই, কিন্তু যেটা 6 দ্বারা বিভাজ্য সেটা 24 দ্বারা নাও হতে পারে, যেটা 12 দ্বারা বিভাজ্য সেটা 24 দ্বারা নাও হতে পারে। তাই যখনই কোন একটা সংখ্যা বড়টা দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, তখন আমরা ছোটগুলোকে দেখবই না। এটা কিন্তু দারুণ একটা লজিক, এবং খাতায় নোট করে নাও। অপশন এরকম থাকতে পারে, ধর আমি বলছি যে এরকম আছে 16 কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 2, 4 নাকি 8, অপশন আছে এরকম। তোমার মনে হতো সবই তো অ্যান্সার, সবই অ্যান্সার হবে, তুমি ঠিকই, কিন্তু এখানে অ্যান্সার যেটা নিবে ওরা, সেটা নিবে এখানে 8 নিবে, কারণ যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, সেটা কিন্তু 8 দ্বারা গ্যারান্টি হবেই। বুঝে গেছে তো? এবার আমাদের, সরি এটা আমি ভুল বললাম, যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য,
যেটা 4 দ্বারা বিভাজ্য সেটা 8 দ্বারা বিভাজ্য নাও হতে পারে, কিন্তু যে সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য সেটা কিন্তু গ্যারান্টি 2 এবং 4 দ্বারা বিভাজ্য হবেই। আশা করি ডাউটটা ক্লিয়ার হয়েছে তোমাদের। দুর্দান্ত কোশ্চেন, দুর্দান্ত করে ক্লাস কিন্তু তোমরা পাবে। আমি বলছি, আবার বললাম যে দেখো এখানে অনেকে তোমরা পড়াশোনা করছো এবং আমার কাছে দেখছো ক্লাস, কিন্তু দেখো অনেকে তবুও বলে যে স্যার পেড ব্যাচ নেই। আমার কিন্তু একটা পেড ব্যাচ আছে, খুব সুন্দরভাবে পড়াচ্ছি। এই হচ্ছে আমাদের পেড ব্যাচ, 399 টাকা দিয়ে আমি এখানে এরকম পড়াচ্ছি। ওইখানে তোমরা বেনিফিটে কি পাবে, সুবিধা কি পাবে, সেটা হচ্ছে ধরো আমি লাইভ পড়াই, সেখানে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলতে হবে সেগুলো ডাউট, ওইগুলো ডাউট, সেগুলো বুঝতে পারছি না, এর বাইরে আর কোনো কিছু না। আমি এখানে যা পড়াচ্ছি ওখানে সেম পড়াবো, কিন্তু হ্যাঁ এখানে যেটা 30 মিনিটের ক্লাস হচ্ছে ওখানে কিন্তু সেটা 1 ঘন্টার ক্লাস হবে। আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের প্রশ্ন ধরে ধরে পড়ায়। যারা আমার ব্যাচে আছে তারা জানে। অনেকে জানতে চাই যে স্যার পেড ব্যাচ আছে কিনা, তাই কিন্তু আমি বলে দিলাম, না বলে স্যার আপনি কেন বলেননি। তো একটা পেড ব্যাচ আছে মাত্র 399 টাকা দিয়ে, দুর্দান্ত করে পড়াচ্ছে। যারা পেড ব্যাচে আছো একটুখানি বলে দিবে যে কেমন পড়ানো হচ্ছে তোমাদেরকে আর কেমন ভাবে পড়ছো, বুঝে গেছে? তো আমাদের এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি, যেটা হচ্ছে যে আমাদের একদম 24 সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের 4 দাগের প্রশ্ন। এবার আছে 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নটা আমি তোমাদেরকে দিলাম, তোমরা অপশন তোমরা করবে। বলছে নিচের কোন সংখ্যাটি 15 এর সাথে পরস্পর মৌলিক সংখ্যা নয়? দারুণ দারুণ, একটু টেকনিক করে দিবে। বলছে নিচের কোন সংখ্যাটি 5 এর সাথে পরস্পর মৌলিক সংখ্যা নয়? একটু চিন্তা ভাবনা করে বলবে 5 এর অ্যান্সারটা এটা। আর প্রত্যেকের কিন্তু আমি কমেন্টগুলো দেখি, প্রত্যেকের কমেন্টগুলো দেখি। তো আজকের যে ক্লাস, আজকে যে আমি তোমাদেরকে ক্লাস করালাম, 5টা কোশ্চেন করালাম, বেসিক কনসেপ্ট দিলাম, ক্লাসটা কেমন ছিল, কেমন লাগলো একটুখানি কমেন্ট করবে, একটুখানি লাইক করে দিবে। কষ্ট লাগে, দেখো তো ঘেমে ভিজে একাকার, সিরিয়াসলি ঘেমে ভিজে একাকার। আর অঙ্কর কথা, অঙ্কর আমি তোমাদেরকে বলেছি যে অঙ্ক শেখানোর দায়িত্ব আমার, আমি কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেবো। আর অঙ্ক পাতি পাতি করে দেবো, পাতি পাতি, এটা আমার দায়িত্ব। কিন্তু তোমাদের যেটুকুটা দায়িত্ব একটু শেয়ার করা, একটু লাইক করা, একটু কমেন্ট করা। আমার এনার্জিটা কোথায়? আমার এই যে তোমাদের কমেন্ট থেকে পাবো, আমার এই এনার্জিটা পাবো তোমাদের লাইক থেকে, তোমাদের সাবস্ক্রাইব থেকে, তোমাদের শেয়ার থেকে। আর কিচ্ছু লাগবে না তোমাদেরকে, শুধু এতটুকুই করে নাও। আর তোমরা ভালো ভালো ক্লাস একদম ফ্রি কন্টেন্ট পাবে। আর যে কন্টেন্ট তুমি সত্যি বলছি পেড ব্যাচও পাবে না। আমাকে দেখিয়ে দিবে স্যার এরকম করে একটা কোনো ক্লাস আছে বাংলাতে, আমাকে দেখিয়ে দিবে, চ্যানেল আমাকে পাঠিয়ে দিবে কেউ, যে স্যার দেখুন আপনার মধ্যে পড়াচ্ছে, দেখাবে আমাকে, আমিও দেখতে চাই তাকে। সিরিয়াসলি বলছি, আমিও তাকে দেখতে চাই। আমাকে ভালো লাগবে যে কি হ্যাঁ তাহলে আছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু শেয়ার করবে, লাইক করে দেবে। চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।